দেশে একদিনে ৬,৮৩০ করোনা রোগী শনাক্তের রেকর্ড, আরও ৫০ মৃত্যু। সংক্রমণ বাড়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর দোকানপাট মার্কেট বন্ধ। গরমের শুরুতে রাজধানীতে পানির সংকট, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে গাড়ি থেকে নির্বিকার ওয়াসা। পিকে হালদারের বিরুদ্ধে আরও ২০টি মামলা করবে দুদক। অভিযোগ আরও ৫,০০০ কোটি টাকা আত্মসাতের। হেফাজত কাণ্ডে ১৯ মামলায় আসামি ২৫,৬২০। এ পর্যন্ত মাত্র ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ছুরি নিয়ে হামলায় এক পুলিশ সদস্য নিহত, গুলিতে হামলাকারীর মৃত্যু। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তোমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। দেশে একদিনে সর্বোচ্চ ৬,৮৩০ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে শুক্রবার। শনাক্তের হার ২৩.28%। মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এত কিছুর পরও স্বাস্থ্যবিধি মানতে অনেকের মধ্যে অনীহা। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বাজার, দোকানপাট ও গণপরিবহনে। করোনা মহামারীকালের দ্বিতীয় ঢেউয়ের মুখে সারা দেশ। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব রাখা, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরাসহ ১৮ দফার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এসব মানার বালাই নেই রাজধানীর কারওয়ান বাজারে। সারাদিনই থাকছে নগরবাসীর ভিড়, মুখে মাস্ক না পরে চলছে বেচাকেনা। আমি আজকে দেশ থেকে আসছি, তো কালকে থেকে পড়বো না। মাস্ক জরুরি ঠিক আছে, কিন্তু সবসময় মাস্ক পরে চাইলে কথাবার্তা বললে মানুষ বুঝাও পারে না। হয়তো এটা আমি বললাম আর একটা শোনে। সিগারেট খেলাম তো ভালো। মুদি দোকানে ৩ ফুট পর পর ক্রেতা দাঁড়ানোর কথা থাকলেও তা শুধু কাগজে কলমে। মেনটেন করতেছি বলতে আমরা ধরেন মাস্ক পরাটা বেশি প্রয়োজন। বের হইলে মাস্ক নিয়ে বের হইতে হবে। মুখে তো মাস্ক এখন আমি ব্যবহার করি না, খাওয়াতে উঠছি কেবল। এখন এই সময় ওনারাও আসছে, তাই ব্যবহার করে নিন। বিনোদন কেন্দ্র বন্ধ করার পর শুক্রবার হাতির ঝিলের ছবি দেখে বোঝার উপায় নেই করোনা মহামারী চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৮ মার্চ থেকে করোনা আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর ওপরে। শুক্রবারে নতুন করে আক্রান্ত ৬,৮৩০ জন, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,২৪,৫৯৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এতে মোট প্রাণহানি ৯,১৫৫ জনের। তীব্র সংক্রমিত রোগীর সংখ্যা যদি আরও বাড়ে তাহলে কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা পুরোপুরি বিপর্যয়ের মুখে পড়ে যাবে এবং অনেক রোগী চিকিৎসা না পেয়েই হয়তোবা মারা যেতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২,৪৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৪৭,১১৩ জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আজ থেকে সন্ধ্যা ৬টার পর বন্ধ দোকানপাট, শপিং মল। তবে এর আওতার বাইরে থাকবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান। জেলায় করোনা শনাক্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক। এতে বিপণী বিতান, খাবারের দোকান সহ সব ধরনের দোকানপাট নির্ধারিত সময়ের পর বন্ধ রাখতে হবে। নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর। করোনা নতুন ধরন প্রতিরোধে বাংলাদেশ সহ ৪ দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৯ এপ্রিল থেকে তা কার্যকর। অন্য দেশগুলো হলো পাকিস্তান, ফিলিপাইন ও কেনিয়া। যুক্তরাজ্য সরকার জানিয়েছে এই ৪ দেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে, তাই দেশগুলোর নাগরিকরা যুক্তরাজ্যে যেতে পারবেন না। একই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন গত ১০ দিনে যারা এই ৪ দেশে ভ্রমণ করেছেন বা ট্রানজিট নিয়েছেন। তবে যুক্তরাজ্যের নাগরিক এবং যাদের রেসিডেন্স ভিসা ও দীর্ঘমেয়াদের ভিসা আছে তাদের যেতে কোনো বাধা নেই। তাদেরকে নির্ধারিত বিমানবন্দরে দিয়ে যেতে হবে এবং ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে দেশগুলোর সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়নি। লঞ্চে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না সদরঘাট টার্মিনালে।
ডেকে আগের মতোই ভিড় করে যাচ্ছেন যাত্রী, আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। লঞ্চ মালিকরা বলছেন সরকারি নির্দেশনা বাস্তবায়নে সময় লাগবে আরও কয়েকদিন। করোনা সতর্কতায় বাস ট্রেনের পর লঞ্চে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা আসে বৃহস্পতিবার। সরকারি আদেশের দ্বিতীয় দিন শুক্রবারও লঞ্চে মানা হয়নি এর নির্দেশনা। অর্ধেক যাত্রী বহন না করলেও অনেক লঞ্চে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 750 টাকা না 500 টাকা দেবো আমরা, কিন্তু যাত্রী তো কম উঠতে হবে। ডাবল যাত্রী, আমি তো সিটই পাই নাই। লঞ্চের ডেকে বসা যাত্রীদের বেশিরভাগই নিম্ন আয়ের, তাই বাড়তি ভাড়া তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানান যাত্রীরা। গাড়ি ভাড়া দিয়ে আমাকে টাকা পয়সা সব শেষ হয়ে যায়, তারপর কিভাবে লস ভাড়া বাড়তি দিব, এরকম কোনো সম্ভব আমাকে দেওয়া হয় না। মানে আগে আমরা যা ভাড়া দিই তাই নিয়েছি, কিন্তু এখন বাড়তি ভাড়া আমাদের জন্য দেওয়া সম্ভব না। দেখা ঢাকা শহর থাকি, 1 লাখ রোজগার করি, একটা বাচ্চা আছে, পড়ালেখা আছে, নিজের খরচ আছে। লঞ্চ কর্তৃপক্ষের দাবি সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাদের চেষ্টার কমতি নেই। আউলেজলেই বসছে, এখন জাহাজ ছাড়ার পরে ওরা সিস্টেম করবে। আমাদের আনসার বাহিনী আছে, আনসার বাহিনীরা ওইভাবে তাদেরকে বসাবে। 60% ভাড়া দিবেন, আস্তে আস্তে যাত্রীকে এটা সয় নিতে হবে। একবারে 60% হয়তো যাত্রীর কাছে, প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া আমরা আদায় করতে পারবো না। লঞ্চ যাত্রায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান, চট্টগ্রামে করোনা সংক্রমণের কি অবস্থান এখন দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে হাসপাতালগুলোতে কি ধরনের প্রস্তুতি দেখছেন এবং আসলে প্রতিদিন গড়ে কি পরিমাণ করোনার স্যাম্পল টেস্ট করা হচ্ছে? দেখুন, করোনা সংক্রমণ চট্টগ্রামে এখন আসলে পাল্লা দিয়ে বাড়ছে এমনটি আমরা বলতে পারি। আমরা যদি গত পরশু দিনের একটি পরিসংখ্যান দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে চট্টগ্রামে এই মুহূর্তে করোনার কী পরিস্থিতি। আমরা গত পরশু দিন চট্টগ্রামে 2535 জনের করোনার নমুনা নেওয়া হয়েছিল এবং সেখানে 518 জন আক্রান্ত হয়েছে। আমরা দেখছি যে এটি আসলে এই যাবৎকাল, অর্থাৎ গত বছর থেকে এই পর্যন্ত এটি আসলে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখছি যে সেই সংখ্যাটি প্রতিনিয়ত বাড়ছে। আমরা যদি একটু বলি যে গত সপ্তাহ 2 আগেও আমরা দেখেছি চট্টগ্রামে করোনা সংক্রান্তের হার ছিল 11 থেকে 12 পর্যন্ত, যেটি গতকালকে এসে থেকেছে 20.43% অবস্থায়। এবং এই আক্রান্ত যে সমস্ত ব্যক্তি তারা আসলে এখন চট্টগ্রামে যে সমস্ত হাসপাতালগুলোতে করোনা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেই সমস্ত হাসপাতালগুলোর দিকে ঝুঁকছে এবং তাদের সঠিক পরিচর্যা এবং তাদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য সেখানে জিনিস আপনার থেকে জানতে চাই সেটি হচ্ছে যে আজ থেকে তো সন্ধ্যা 6টার পরে নিত্যপণ্য এবং ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে, একটি সরকারি ঘোষণা এসেছে। এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দেখুন, গতকালকে আসলে চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে জানানো হয়েছিল যে আজকে সন্ধ্যার পর থেকে ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলোর দোকান ছাড়া অন্যান্য যে শপিং মলগুলো আছে, শপিং মল, বিনোদন কেন্দ্র থেকে বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ সহ যে সমস্ত জায়গায় মানুষের অবাধ চলাচল থাকে, বসার বিষয় থাকে, সেই প্রতিষ্ঠানগুলো আজকে সন্ধ্যা 6টার পর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেটিকে কার্যকর করার জন্য আমরা জানি যে আসলে আজকে বিকেলের পর থেকে জেলা প্রশাসনের বেশ কয়েকটি টিম কাজ করা শুরু করবে। এটিকে নিয়ে আসলে মানুষের মধ্যে আসলে দু ধরনের প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ মনে করছেন যে এটির কারণে হয়তো করোনা সংক্রমণ কিছুটা ঠেকানো সম্ভব হবে, আবার অনেকে মনে করছেন যে আসলে এটি একমাত্র সমাধান নয়। তারা মনে করছেন যে সবার সম্মিলিত একটি বৈঠক করে কীভাবে আসলে করোনাকেও ঠেকানো যায়, পাশাপাশি মানুষের যে রোজগার সেটিকেও কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। পাশাপাশি আমরা দেখছি যে আসলে বাসগুলোতে, অর্থাৎ গণপরিবহনগুলোতে 60% ভাড়া নেওয়ার একটি নির্দেশনা থাকলেও তারা আসলে এখন আমরা দেখছি যে আসলে দ্বিগুণের বেশি টাকা আদায় করছেন। সেটি নিয়েও আসলে প্রতিনিয়ত গণপরিবহনে যারা শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে, কিন্তু কার্যত যেই বিষয়গুলো হওয়ার কথা, অর্থাৎ যেই সুফলগুলো জনগণ পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না এবং সেই কারণে তারা মনে করছেন যে সন্ধ্যা 6টার পরে যে দোকানপাটগুলো বন্ধের যে বিষয়টি আছে সেটি আসলে বন্ধ করলেও কাজের কাজ কিছুই হবে না।
রিটন, আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করছি। এদিকে গত কদিন থেকে আমরা যেটি দেখছি যে দেশের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে করোনা পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে এবং সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। এই পরিস্থিতি জানাতে ঢাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন, যিনি আছেন রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে। আলামিন, সকাল থেকে আজকে স্যাম্পল টেস্টিংয়ের জন্য কি পরিমাণ মানুষের ভিড় লক্ষ্য করছেন এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা হচ্ছে? এছাড়া যে জিনিসটি জানাবেন যে বিএসএমএমইউতে প্রতিদিন আসলে কি পরিমাণ স্যাম্পল টেস্ট করা হচ্ছে? আসলে এই আপনার শেষের যে প্রশ্নটি করেছেন যে কি পরিমাণ স্যাম্পল নেওয়া হচ্ছে তার সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা আসলে এখানকার কর্তৃপক্ষ যারা তাদের কাছে পাইনি। সংশ্লিষ্টরা বলছেন 400 থেকে 500 আনুমানিক তারা স্যাম্পল টেস্ট করে থাকেন। আমি যদি এখানকার চিত্র এই মুহূর্তে আপনাকে একটু দেখাতে চাই, আপনি যেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিড়ের যে কথাটি বলা হয়েছে, অর্থাৎ উপচে পড়া ভিড় বা ভিড়, আমরা কিন্তু সেই রকম আসলে এখানে অর্থাৎ তো বিএসএমএমইউর কথা যদি বলি সেক্ষেত্রে ওই রকম আমরা ভিড় দেখতে পাইনি। তবে যারা স্যাম্পল টেস্ট করাতে আসছেন কিছুক্ষণ আগে 9টার কিছুক্ষণ আগে আসলে গেটটি ওপেন করা হয়েছে, তারা একটা দাবি করেছেন। আপনি জানেন যে মেট্রো রেলের কাজ চলে, তার পাশে বিএসএমইউর এই যে ভবনটি অর্থাৎ রেডিওলজি বিভাগ, যেখানে আসলে প্রশাসনিক ভবন 1, যেখানে ফিভার ক্লিনিক বেতার ভবন, এইখানে আসলে নমুনা নেওয়া হয়ে থাকে। তারা যারা টেস্ট করতে আসছেন তারা বলছেন যে তাদেরকে যেন গেট খোলার, অর্থাৎ যারা আসেন তাদের জন্য ভিতরে ঢুকতে দেওয়া হয়, রাস্তায় যে মূল যে রাস্তাটি রয়েছে সেখানে যাতে দাঁড়াতে না দেওয়া হয়, অর্থাৎ তারা যেন ভিতরে ঢুকতে পারে সেরকম একটা দাবি করেছেন। আমি যদি আরেকটু আমার ক্যামেরায় যিনি রয়েছেন স্যাম তাকে অনুরোধ করবো, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা যে যারা আসলে এই যে লাইনটি আপনি এখন দেখছেন আপনার মাধ্যমে দর্শকদের যে লাইন দিয়েছে, এখনকার যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যারা আসলে স্যাম্পল দিয়ে গিয়েছিলেন অর্থাৎ নমুনা দিয়ে গিয়েছিলেন তারা সেই ফলাফল নেওয়ার জন্য। আর সেখানে অন্তত দুজন মানুষ আমাদের কাছে আসলে একটি অভিযোগ করেছেন যাদের স্বজনরা হাসপাতালে ভর্তি। আপনি জানেন যে এখন যদি হাসপাতালে ভর্তি হয় সেক্ষেত্রে কোনো রোগীর ক্ষেত্রে যদি অস্ত্রোপচার করতে হয় অর্থাৎ অপারেশন করতে হয় তাহলে কোভিড টেস্টের একটি ফলাফল সেটি লাগে, একটি প্রতিবেদন লাগে। আর সেক্ষেত্রে অন্তত দুজন আমাদের কাছে একটু অভিযোগ করেছেন যে তারা বেশ কয়েকদিন অর্থাৎ 2 থেকে 3 দিন আগে নমুনা দেওয়ার পরেও তাদের কাছে আসলে মেসেজটি এখন পর্যন্ত যায়নি, নেগেটিভ না পজিটিভ, অথচ তাদের পেশেন্ট অর্থাৎ তাদের রোগী হাসপাতালে অপেক্ষা করছেন তাদের আসলে অস্ত্রোপচারের জন্য। যদিও তারাই আবার বলেছেন যারা এই অভিযোগটি করেছেন যে সার্ভের জটিলতার কারণে এই টেকনিক্যাল কিছু ঝামেলার কারণে সেটা তাদের ফলটি এখন পর্যন্ত পাননি। আর এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে আমরা আসলে কথা বলার সুযোগ পাইনি। যদিও আমরা আজকে যেটা দেখেছি সেটা হচ্ছে যারা আসলে পরীক্ষা করাতে আসছেন তার চেয়ে যারা নমুনা সংগ্রহ করতে আসছেন, নমুনা যারা দিতে আসছেন তাদের চেয়ে যারা ফল নিতে আসছেন অর্থাৎ তিনি পজিটিভ না নেগেটিভ দিতে নেন সেই সংখ্যাটা একটু বেশি, অন্তত এখানকার পরিস্থিতি তাই বলে। ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আলামিন হোসেন। গরমের শুরুতেই রাজধানীতে পানির সংকট, শান্তিনগরে পানি নেই 3 মাস। সংকট নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা, তাদের গাড়ি থেকে পানি কিনতে গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এছাড়া ওয়ারী, জিগাতলা, মোহাম্মদপুর ও আজিমপুরেও পানির সংকট। ওয়াসা বলছে নতুন পানির লাইন স্থাপনের কারণেই এই সাময়িক ভোগান্তি। কল ছাড়লে নেই পানি, তাই আটকে আছে বাসাবাড়ির নিত্যদিনের কাজ। এই চিত্র পুরো শান্তিনগর এলাকার। মাস যাবত আমাদের পানি নাই, তো আমাদের কোনো কিছু ঠিকমতো হচ্ছে না, রান্না বান্না গোসল কোনো কিছু ঠিকমতো করতে পারছি না। পানি কিনে কিনে আমরা খাচ্ছি এবং সেই পানি তো রান্না করার যোগ্য হচ্ছে না। স্থানীয়দের দাবি 3 মাস ধরে পানি পাচ্ছেন না তারা। বারবার ওয়াসাকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এমন পরিস্থিতিতে ন্যূনতম চাহিদা মেটাতে ওয়াসার গাড়ির পানি কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। বিভিন্নভাবে কথা বললেই বলে যে 48 ঘন্টার মধ্যে আমাদের সমাধান হয়ে যাবে। 48 ঘন্টা হওয়া তো দূরে থাকা, আজকে 1 মাস যাবত 1 ফোঁটা পানি আমরা পাই না। ওনারা আশা দিয়ে যাচ্ছেন মানুষকে, অত এলাকার লোকজন সাংঘাতিকভাবে এফেক্টেড। এই পানির অভাবে মানুষ কিছুই করতে পারতেছে না। তো এইভাবে তো পানি সংরক্ষণ করে আসলে কি পারিবারিক কাজ করা যায় না। এমন অবস্থায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানালেন পানি সরবরাহের জন্য নতুন নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরির কাজ চলছে। এজন্যই কিছু কিছু জায়গায় পানির সংকট। নতুন লাইন এবং পুরান লাইন এরা এখন পর্যন্ত কমিশন করতে পারেনি। হঠাৎ করে নতুন লাইন কমিশন না করেই তারা পুরান লাইনটা বন্ধ করে দিচ্ছে। তাতে করে তো তারা নতুন লাইনে পর্যাপ্ত পানি পাচ্ছে না। আমার মনে হয় এটা হয়ে যাবে সলভ। কাজে এটা ঠিক পানির স্বল্পতার জন্য হয়নি। 2015 সালের মে মাসে পানির লাইন পুনর্স্থাপন ও সম্প্রসারণের জন্য চুক্তি হয় ঢাকা ওয়াসার সাথে আরএফএল প্লাস্টিক্স সহ 3টি প্রতিষ্ঠানের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পানি সংকটের আরো খবর জানাতে রামপুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা দেখেছি যে শান্তিনগরে 3 মাস ধরে পানি নেই, এছাড়া আরো কিছু এলাকায় পানির সংকট রয়েছে। রামপুরাবাসীর পানি সংকট কতদিন ধরে এবং কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে?
দেখুন, পানির সংকটের যে বিষয়টি রয়েছে আমরা কিন্তু দেখতে পেরেছি রাজধানীর অনেকগুলো জায়গাতেই আসলে পানির সংকট রয়েছে। আমরা এই মুহূর্তে আছি রামপুর আর উলনে। এই জায়গায় আসলে পানির সংকটটা অন্যরকম। এখানে আপনি জানেন যে 2015 সালে যে চুক্তিটি হয়েছিল RFL এর সাথে, সেই চুক্তির পরে কিন্তু লাইন নতুন করে করা হয়েছে। এখানে নতুন করে লাইন করার পরও কল ছাড়লে পানি আসছে, কিন্তু যে পানিটা আসছে সেটা হচ্ছে খুব অতিমাত্রায় দুর্গন্ধযুক্ত। এবং পানির যদি আপনাকে আমি একটু কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি, পানির এখানে যেই পানিগুলো আসছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ আসলে নোংরা এবং ঘোলা। আপনি যদি আপনাকে একটু এইখানের পানিটা দেখাতে চাই, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে পানির যে মান, অর্থাৎ ওয়াসার তো একটি রেজুলেশন ছিল সুপেয় পানি নিশ্চিতের। RFL বা আরও 3টি প্রতিষ্ঠানের সাথে যখন চুক্তি হয় তখন বলা হয়েছিল যে যেহেতু ওয়াসার লাইনগুলো পূরণ হয়ে গিয়েছে, লাইনগুলো নতুন করলে আসলে ওয়াসার যে পানি আসবে সেগুলো সুপেয় পানি হবে এবং কল ছেড়ে পানি খাওয়া যাবে। কিন্তু এইখানকার নমুনা দেখে কিন্তু আসলে তা বোঝার কোনো উপায় নেই। প্রায় 1 বছর আগে এখানে লাইন পুনঃস্থাপনের যে বিষয়টি সেটি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানকার পানির মান খুবই খারাপ। আমরা এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এখানে যেই পানিটা আসে এই পানিটা আসলে খুবই দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার জন্য কোনোভাবেই উপযোগী না। আমরা যখন এখানকার বাসিন্দাদের সাথে কথা বলি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে যে ধরনের পানিগুলো আছে সেগুলো আসলে খাওয়ার উপযোগী না, বিধায় হচ্ছে খাওয়ার পানি কিন্তু মানুষ কিনে খাচ্ছে। আমরা বাসা বাড়িগুলোতে গিয়ে দেখতে পাচ্ছি যে ওয়াসার বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গা থেকে গ্যালনে করে পানি আনিয়ে কিন্তু তারা আসলে নিত্যদিনের যে পানি খাওয়ার বিষয়টি সেটি তারা সম্পন্ন করছে, এমন একটি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি যদি আপনাকে জানাতে চাই রাজধানীর অন্যান্য এলাকাগুলোর কথা, আমি যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি উত্তর আজিমপুরেও কিন্তু প্রায় একই রকম অবস্থা, পানির সংকট আছে এবং যে জায়গায় পানি পাওয়া যাচ্ছে সেখানেও আসলে পানির মান নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এমন একটি অবস্থা আসলে রাজধানীবাসী মনে করছে যে 2015 সালের যে চুক্তি বাস্তবায়ন হওয়ার কথা ছিল 2021 সালে এসেও কেন পানির মান এতটা খারাপ, সেই বিষয়ে কিন্তু তারা একটা প্রশ্ন তুলছে। পক্ষান্তরে ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে আসলে এই সমস্যার সমাধান হবে এবং ওয়াসা বারবারই বলে আসছে 2024 সালের পর রাজধানীতে আসলে সুপেয় পানি নিশ্চিত করতে চায় তারা। রামপুরা থেকে পানির সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। পিকে হালদারের বিরুদ্ধে আরো 20টি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবারে 5,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। অনুসন্ধান চলছে 20টি অর্থ কেলেঙ্কারির ঘটনার। অনুসন্ধান শেষ হলেই মামলা করবে দুদক। 2014 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাতে 15,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার চক্রের বিরুদ্ধে। অসংখ্য অবৈধ লেনদেনের মাধ্যমে এই টাকা আত্মসাতের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে চক্রের 37 জনের বিরুদ্ধে 15টি মামলা করেছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। সম্প্রতি অবৈধ লেনদেনের আরও 20টি ঘটনার অনুসন্ধান করছে দুদক। প্রতিটি লেনদেনেই অসঙ্গতির তথ্য মিলেছে, যা মামলা দায়েরের জন্য পর্যাপ্ত মনে করছে দুদক। সমস্ত কাজেই দ্রুত গতিতে চলছে এবং আমরা এর গভীরে পৌঁছতে সক্ষম হব এবং পিকে হালদারের যে অর্থ পাচার এবং অবৈধ অর্থ অর্জনের যে বিষয়গুলো সেটি বিচারের আওতায় এনে আমরা আমাদের দায়িত্ব পালন করতে সক্ষম হব। এবারের মামলায় পিকে হালদার সহ আসামি সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যেতে পারে, যাতে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাও জড়িয়ে যেতে পারেন বলে জানিয়েছে দুদক। নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে আমরা ডকুমেন্টারি এভিডেন্স পেলে মামলা দায়েরের মতো ওই ধরনের ঘটনায় আমরা জড়িত হব। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 11 জন। এদের মধ্যে 5 জন দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সদরসহ 3 থানার 19 মামলায় আসামি 25,620 জন। এর মধ্যে মাত্র 28 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। 3 দিনের সেই সহিংস পরিস্থিতি ঠেকাতে গিয়ে পুলিশের খরচ হয়েছে 7,500 রাউন্ড গুলি। অপরাধ বিশ্লেষকরা বলছেন এত কিছুর পরও বিচার না হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হেফাজত। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় 26 মার্চ মাইকে ঘোষণা দেয়া হয় জিহাদের। এর পরপরই রাস্তায় নামে হাজার হাজার হেফাজত কর্মী, হাতে হকি স্টিক, লাঠি, রড ও লাইটার। টার্গেট পুলিশ, সাংবাদিক। সরকারি ও পুলিশের স্থাপনা, সাংস্কৃতিক কেন্দ্র, গ্রন্থাগার বা মন্দির কিছুই বাদ যায়নি তাদের হাত থেকে। প্রথমে ভাঙচুর, পরে দেয়া হয় আগুন।
সামনে যারা পড়েছেন তাদের ওপরও চলেছে মধ্যযুগীয় বর্বরতা। উপড়ে ফেলা হয়েছে রেল লাইনও, আগুন দেয়া হয়েছে গাড়িতে। স্টিক আছে, লাঠি আছে, এগুলা লই আপনার এই ফাড়িগুলোর মধ্যে ডালছে, আগুন লাগাইছে। আমরা যে নিরীহ জনগণটা আমরা সুন্দর সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, এই ধরনের কর্মকাণ্ড যাতে ব্রাহ্মণবাড়িয়াতে আর না হয়। হেফাজত এমন তাণ্ডব চালাবে ধারণা করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই খরচ ৭,৪৯৬ রাউন্ড গুলি। পুলিশের ৫০ জন সহ আহত শতাধিক ব্যক্তি, ১০ সাধারণ নাগরিক সহ নিহত ১৩ জন। টানা ৩ দিনের সেই সহিংসতায় মামলা হয়েছে ১৯টি। এর মধ্যে সদর থানায় ১৫ মামলার আসামি ১৯,৫২০, সরাইল থানার ২ মামলার ৫,২০০ ও আশুগঞ্জ থানার ২ মামলার আসামি ৯০০ জন। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৮ জন। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, অজানা কারণে হেফাজতের ওপর নমনীয় আইন শৃঙ্খলা বাহিনী। এসব বন্ধে সহিংসতায় অংশগ্রহণকারীদের পাশাপাশি মদতদাতাদেরও গ্রেপ্তার করা জরুরি। তো আগের অপরাধগুলো করার ফলেও অনেক সময় হয়তো হেফাজতে ইসলামকে আইনের আওতায় আনা হয়নি। পুলিশের মধ্যেও বা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে অনেক সময় সেন্সিটাইজার থাকে, যারা হয়তো ইচ্ছা করলেও এই কাজগুলো ঠিক মতো করতে পারে না, তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে না। হেফাজতের অতীত মামলাগুলোর তদন্ত শেষ না হওয়ার জবাব নেই পুলিশ প্রধানের কাছে, তবে তার আশ্বাস এবার জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। প্রিভিয়াসগুলো আমরা খুঁজে দেখবো নিশ্চয়ই, কিন্তু বর্তমান যে ইনসিডেন্টগুলো ঘটেছে এর প্রত্যেকটার স্টিল এবং ভিডিও ফটোগ্রাফি আমাদের কাছে আছে, এবং আমরা এই স্টিল এবং ভিডিও দেখে প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা বলতে চাই, যিনি অন্যায় করবেন তাকে অবশ্যই আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে, দাঁড় করাবো ইনশাল্লাহ। তবে আইজিপির আশ্বাসের পরও হেফাজতের মামলাগুলোর তদন্ত শেষ হওয়া নিয়ে আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। বিক্ষোভ হরতালে নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে হেফাজত কর্মীরা। পুলিশ বাধা দিলে ছোঁড়ে ইট পাটকেল, পরে টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে পুলিশ সহ আহত হন ১৫ জন। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে এছাড়াও আরো যা থাকছে, তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে কাল ভোট। ৩৫ পরিচালক পদের জন্য লড়ছেন ৭০ প্রার্থী। জুন থেকে বিদ্যুতের স্মার্ট মিটার স্থাপন করবে ডিপিডিসি। পর্যায়ক্রমে সারা দেশে চালু, ঘরে বসে মোবাইলেই দেওয়া যাবে বিল। বইমেলা এবার কিশোরদের জন্য সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী, রহস্য উপন্যাস, কমিক্স সহ নানা ধরনের সংগ্রহে ভরা স্টলগুলো। বরাবরের মতো হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের বইয়ে আগ্রহের পাশাপাশি নতুন লেখকদের বইও কিনছে অনেকে। বিজ্ঞানের কল্পকাহিনী, গোয়েন্দা কাহিনী বা থ্রিলারের প্রতি কিশোর বয়সীদের আকর্ষণ বরাবরই। বইমেলায় আসা কিশোর কিশোরীদের বেশিরভাগই খোঁজে এ ধরনের বই। মেলায় এসেছে জাফর ইকবালের নতুন বই অপারেশন নীলাঞ্জনা, প্রজেক্ট আকাশলীন আর বনবালিকা। অন্তিক মাহমুদের ৩ বইটিরও কাটতি বেশ। আর কিশোর মুসা রবিনের সঙ্গে রহস্যের সমাধানের পাশাপাশি কমিক্সও আগ্রহ ভরে কিনছে অনেকে। আমার জাফর ইকবালের বই বেশি পছন্দ, মানে তার বই অনেক মজা করে লেখে, তাই জন্য বেশি ভালো লাগে। কমিক্স আমি পছন্দ করি খুব পরিমাণে, একটা ক্রিকেট সম্পর্কে আর 2টা কমিক্স। এবার হচ্ছে যে নতুন নতুন যেসব বই আসছে জাফর ইকবাল স্যারের, তারপরে অন্তিক মাহমুদ, সবার রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, তারপর একজন ইংরেজি লেখকের বই, কিশোর গল্প। বিজ্ঞানের বই খুবই পছন্দ। এই কাকলি প্রকাশনীতে মোহাম্মদ জাফর ইকবাল আমার ফেভারিট রাইটার। প্রকাশক বিক্রেতারা জানালেন, কিশোর উপন্যাসের চাহিদা বইমেলায় সবসময় বেশি থাকে, বিশেষ করে অতিপ্রাকৃত গল্পে আগ্রহটা বেশি। কিশোর ক্লাসিকের মধ্যে জাফর ইকবাল স্যারের বনবালিকা যাচ্ছে, আর হচ্ছে আপনার আরও কিছু বই আসছে, যেমন ৩ অন্তিক মাহমুদের একটা বই আসছে ৩, সেটা যাচ্ছে। এবারে নতুন মেলায় আসছে হলো 2টা হচ্ছে মুস্তাক আহমেদ স্যারের নিতুর টিয়া এবং রেড ড্রাগন। মেলায় সমসাময়িক লেখকদের বইয়ের পাশাপাশি চাহিদা কম নয় কয়েক প্রজন্ম ধরে চলা কিশোর উপন্যাসগুলোরও।
সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট রোববার। ৩৫ পরিচালক পদে ঢাকায় হোটেল রেডিসন ব্লু ও চট্টগ্রামে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে হবে ভোট। চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। জয়ে আশাবাদী দুপক্ষই। তাদের প্রতিশ্রুতি পোশাক খাতের টেকসই উন্নয়ন। ২০১৩ সালের পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আমেজ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে। পুরনো দুই শিবিরে ভাগ হয়ে ভোটের জন্য লড়ছেন রপ্তানি আয়ের প্রধান খাতের উদ্যোক্তারা। এক পক্ষ সম্মিলিত পরিষদ, এর নেতৃত্বে জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। দীর্ঘদিন বিজিএমইএতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এই পক্ষে যোগ দিয়েছে স্বাধীনতা পরিষদও। অন্য পক্ষ ফোরাম, এর নেতৃত্বে আছেন হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শামসুদ্দিন। তিনি বিজিএমইএর সহসভাপতি ছিলেন। বর্তমান সভাপতি রুবানা হক এই শিবিরে আবারও লড়ছেন ভোটে। ভোটারের মন জয়ে প্রায় ১ মাস সময় পেয়েছে দুপক্ষ। ৫ তারকা হোটেলে সভা, সেমিনার, ঘরোয়া মিটিং, সামাজিক মাধ্যমে প্রচার, এমন নানাভাবে সরগরম ছিল ভোটের মাঠ। এটা সত্য যে ২০১৩ সালের পর এইবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। নিঃসন্দেহে সকলের কাছে একটা ফেস্টিভ। ভোটারদের আগ্রহ যথেষ্ট। আমাদের যারা মেম্বার আছে তারা তাদের চয়েস অনুযায়ী ভোটিং করবে এবং সেই ক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই, আমি কোনো চিন্তা করছি না যে কিভাবে যেতে। সো একটা শান্তিপূর্ণ ইলেকশন হবে। ব্যবসায় অভিজ্ঞ আধুনিক শিক্ষায় শিক্ষিত তারুণের সমন্বয়ে প্যানেল সাজিয়েছে দুপক্ষই। দিয়েছে দুর্নাম ঘোচানো, বাজার সম্প্রসারণ, করোনা মোকাবিলা সহ নানা প্রতিশ্রুতি। আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কোভিডের কারণে চ্যালেঞ্জগুলো আরও বেড়ে গেছে এবং সেই জন্য আমি মনে করি যে এটা খুব কনস্ট্রাকটিভভাবে এবং একটা অর্গানাইজভাবে এটাকে ফেস করতে হবে। ওই দলকে নির্বাচিত করতে হবে যাদের মধ্যে দোজ হু আর প্রফেশনাল, যারা ব্যবসায়ী, তারাই আসলে ব্যবসার পেইন বুঝবে। যারা ভালো ব্যবসায়ী না তারা কিন্তু ব্যবসার পেইন বুঝবে না। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে ৩৫ পরিচালক পদে লড়ছেন ৭০ প্রার্থী। ভোটার প্রায় ২৫০০। সর্বোচ্চ পদে বিজয়ী প্যানেল ২০২১-২৩ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ গঠন করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক কিংবা ভেন্ডিং পয়েন্টে না গিয়ে ঘরে বসে মোবাইলে দেওয়া যাবে বিদ্যুৎ বিল। যে কোনো সময় জানা যাবে ব্যবহারের পরিমাণ। বন্ধ হবে বিদ্যুৎ চুরি, কেননা মিটারে কেউ হাত দিলে সংকেত চলে যাবে কোম্পানির তথ্য ভাণ্ডারে। জুন থেকে এমন সব সুবিধার স্মার্ট মিটার স্থাপন করবে ডিপিডিসি। পর্যায়ক্রমে সারা দেশে চালুর কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মিটার রিডিংয়ে অনিয়মের কারণে ভুতুরে বিদ্যুৎ বিলের অভিযোগ পুরনো। প্রিপেড মিটারের কার্ড রিচার্জ নিয়ে ভোগান্তি রয়েই গেছে। সংকট সমাধানে এবার স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার এএমআই প্রকল্প হাতে নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। প্রকল্পের আওতায় ২০২৩ সালের মধ্যে ৮.৫ লাখ স্মার্ট মিটার স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এএমআই বাস্তবায়ন হলে লাভবান হবেন গ্রাহক ও বিতরণকারী উভয়েই। মিটার আর কোম্পানির তথ্য ভাণ্ডারের মধ্যে স্থাপন হবে দ্বিমুখী নিরবচ্ছিন্ন যোগাযোগ। ফলে গ্রাহক চাইলেই বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। কোথাও কোনো ফিডার বিকল হলে সাথে সাথে তথ্য পাবেন কর্মকর্তারা। ফলে সহজেই এড়ানো যাবে বিদ্যুৎ বিভ্রাট। প্রিপেড স্মার্ট মিটার হলে আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আপনি যে ঘরে বসে সমস্ত কিছু করতে পারবেন। প্রথম পর্যায়ে আমরা ১ লাখের মধ্যে ১০,০০০ আগে হলো রোল আউট করবো। পরিবারকে দিয়ে আমরা কমিউনিকেশনের নেটওয়ার্কটা এস্টাবলিশ করব। আমরা আশা করছি জুন মাসের মধ্যে আমরা কমিউনিকেশনের সাথে কমিউনিকেশন নেটওয়ার্ক এস্টাবলিশ করব। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, বিদ্যুতের উৎপাদন থেকে শুরু করে সঞ্চালন, বিতরণ সবকিছু পর্যায়ক্রমে অটোমেশন করবে সরকার। একদম মডার্ন ওয়ার্ল্ডে যেরকম সিস্টেম হয় আগামী ১-২ বছরের মধ্যে আমরা আস্তে আস্তে সেভাবে চলে। আমাদের সুবিধাটা কি হবে, আমরা কেন এটা চাই? আমরা চাই মানুষের বিদ্যুৎ ব্যবহারের প্যাটার্নটা জানার জন্য। তো সেই প্যাটার্নটা জেনে আমরা সেই এলাকার ডেভেলপমেন্টটা করতে পারি। বিতরণ ব্যবস্থায় স্মার্ট মিটারের পূর্ণ সুফল পেতে একই সাথে সঞ্চালন ও উৎপাদন ব্যবস্থায়ও এএমআই বাস্তবায়ন চান বিশ্লেষকেরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের চিরির বন্দরে লোহার খনির সন্ধান শুরু হয়েছে।
অবস্থান নিশ্চিতের পর সম্ভাব্যতা যাচাই ও জরিপের জন্য শুরু হলো খনন। শুক্রবার কেশবপুরে এর উদ্বোধন করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শের আলী। কূপ খননে কাজ করছে ৩৩ সদস্যের দল। এলাকাটি সংরক্ষিত ঘোষণা করে প্রথম ৩ মাস খনন করে চালানো হবে খনিজ সম্পদের অনুসন্ধান। লোহার কাঁচামাল, আকরিকের সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান ধাতু পাওয়ার আশা করছে জিএসবি। নরমালি যখন কোনো এলাকায় আকরিক লোহা পাওয়া যায় বা কয়লা বা এই জাতীয় তথ্য পাওয়া যায়, তখন আমরা ধরে নিই তার পাশাপাশি দিকে তার একটা রেস্ট থাকতেও পারে। তা আমরা এখানে দেখছি যদি এরকম হয় সেটাও পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। এবার সাতক্ষীরায় আমের ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় আম চাষিরা। গত বছর আমপানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর এবারও ফলন বিপর্যয়ে সর্বশান্ত তারা। আম চাষের ঐতিহ্য ধরে রাখতে প্রণোদনা সহ কম সুদে ব্যাংক ঋণ চাইছেন চাষিরা। মাটি ও আবহাওয়া অনুকূলে হওয়ায় অন্যান্য জায়গার চেয়ে আগেই বাজারজাত করা হয় সাতক্ষীরার আম। সুস্বাদু ও মিষ্টি হওয়ায় দেশ ও দেশের বাইরের বাজারেও এখানকার আমের চাহিদাও বেশ। গত বছর আম নামানোর সময় আমপানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় শত কোটি টাকার আম। ঝড়ে গাছের ডালপালা ভেঙে যাওয়ায় এবারও ফলন বিপর্যয়ে আমবাগানীরা। পাশাপাশি তাপদাহে আমের গুটি ঝরে যাওয়ায় হতাশ তারা। আমপালের ঝড়ের কারণের জন্য আম গাছে কষ আসেনি, যার কারণের জন্য এবার ভালো সাতক্ষীরার ফলন নাই। গাছ আছে কিন্তু ডালপালা নেই, তাতে কি ফলন থাকে? এই কারণে আমরা ঘাটতি আছি। আমপানের পর 1 বছর চলে গেলেও তালিকাভুক্ত চাষিরা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ রয়েছে। আমাদের একটা আশ্বাস দিয়েছিল কৃষকের কিছু ক্ষতিপূরণ বা 2% লোন, এই পর্যন্ত কোনো কৃষক পায় নাই। গত বছর আম পেকে গিয়েছিল আমপান আঘাত হানার আগেই, কিন্তু আমারও পরিপক্ক করার জন্য সংগ্রহের অনুমতি পাননি চাষিরা। সেই অভিজ্ঞতা থেকে এবার আম পেকে গেলেই গাছ থেকে নামানোর অনুমতি দেওয়া হবে, জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আম ব্যবসায়ীর বাগানে যদি আম পরিপক্ক হয়, সেক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে প্রত্যয়নপত্র নিয়ে তারা সেই আম সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। 4100 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40 থেকে 45,000 টন। তবে করোনার কারণে এই জেলার আম এবার বিদেশে রপ্তানি হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষা আসার আগে লক্ষ্মীপুরের 2 উপজেলার 20 এলাকায় দেখা দিয়েছে মেঘনার ভয়াবহ ভাঙন। এতে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী হাজারো মানুষ। ভাঙন প্রতিরোধ ও তীর রক্ষা বাঁধের দাবিতে আন্দোলন করছে সর্বস্তরের মানুষ। তবে বেশিরভাগ সময় শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে সমাধান। ভাঙছে মেঘনা, সেই সাথে ভাঙছে নদী তীরবর্তী মানুষের কপাল। ভয়াবহ ভাঙনে সব হারিয়ে নিঃস্ব রামগতি ও কমলনগরের হাজারো মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। জেলায় বন্যা প্রতিরোধে বেড়িবাঁধ রয়েছে 96 কিলোমিটার। তবে মেঘনার ভয়াল থাবায় এরই মধ্যে বিলীন হয়ে গেছে বেড়িবাঁধের 37 কিলোমিটার অংশ। সারা বছরই মেঘনার ভাঙন থাকলেও তার সবচেয়ে বেশি তীব্র হয় বর্ষা মৌসুমে। তবে এবারে বর্ষার আগেই ভাঙন বেড়েছে কয়েক গুণ। ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 2 উপজেলার 20 এলাকার বেশিরভাগ স্থাপনা। বিলীন হয়েছে ঘরবাড়ি, হাটবাজার, ফসলি জমি সহ সরকারি বেসরকারি বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। হুমকির মুখে আশ্রয় কেন্দ্রগুলো। এ অবস্থায় দ্রুতই দ্বিতীয় পর্যায়ে বাঁধের কাজ শুরুর দাবি ভুক্তভোগীদের। চিন্তা থাই এরপরে নাই টিয়া নাই পয়সা নাই কিছু, আমরা 1 কোটি মহিলা এই জায়গায়। এখানে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয় না, আমরা খুব কঠিন বিপর্যয়ের মধ্যে আছি। দ্বিতীয় প্রকল্পর কাজ অতি তাড়াতাড়ি শুরু করা উচিত, নাইলে তো রামগতি কমলনগর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। অবশ্য বরাবরের মতোই নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। 31 কিলোমিটারের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এটি দ্রুত বাস্তবায়িত হলে তাহলে ওই এলাকার নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। নদী ভাঙন রোধে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় প্রাণ গেল 713 জনের।
ছেলেদের 20 বছর পর টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল, আইসিসির সভায় সিদ্ধান্ত। রাজবাড়ীতে সুবিধা দেওয়ার নামে বিচার প্রার্থীদের কাছে টাকা নেওয়ার অভিযোগ আদালতের কিছু কর্মচারীর বিরুদ্ধে। পেশকার, পিয়ন ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি অংশ এসবে যুক্ত বলে অভিযোগ আছে। এতে ভোগান্তিতে পড়ছেন অনেক বিচার প্রার্থী। রাজবাড়ীর 1 নম্বর আমলি আদালতের চিত্র এটি। গোপন ক্যামেরায় ধরা পড়ে একজন পেশকারের টাকা লেনদেন। এমন ঘটনা আদালতে সাধারণ ব্যাপার। অভিযোগ আছে সুবিধা দেওয়ার নামে আসামি ও বাদীপক্ষের লোকজনের কাছ থেকে টাকা আদায়ে জড়িত কিছু কর্মচারী। তাদের এই টাকা ছাড়া ফাইল সই হয়, বছরের পর বছর দেখা গেলো ফাইলগুলো পড়ে আছে এবং আসে মোটামুটি তাদের পিছিয়ে পিছিয়ে ধর্ম দেওয়া লাগে। 1 নং আদালতের যে পেশকার টাকা দাবি করতো, টাকা না দিলে সে কোনো কাজই করতো না এবং সই পর্যন্ত করতো না। এই বিচার প্রতিক্রিয়া যদি সহজ করা যায় এবং আইনের স্বল্পতা, আইন বিচার কার্য পরিচালনা স্বল্প সময়ের মধ্যে করা যায়, আমার মনে হয় অনেকেই হয়রানির থেকে মুক্ত পাবে। বিচার প্রার্থীদের কাছ থেকে আদালতের কর্মচারীদের টাকা লেনদেন অনেকটাই প্রকাশ্য। কারো কাছ থেকে ঘুষ বা ঘুষের নামে অন্য কোনো কিছু এটা যদি গ্রহণ করে থাকেন, নিঃসন্দেহে তিনি অবরোধ করেছেন। আন্দোলন ঘোষণা দিয়েছি এবং খুব তাড়াতাড়ি রাজবাড়ী কোর্ট প্রাঙ্গণ থেকে টাউট, বাটপার, ঘুষখোর, দালাল এগুলো উচ্ছেদ করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। অভিযোগ আছে দীর্ঘদিন ধরে এমন তৎপরতা চললেও তা বন্ধের উদ্যোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ছুরিকাঘাতে নিহত হয়েছেন পুলিশ সদস্য বিলি ইভান। আহত আরেক পুলিশ সদস্যের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে গাড়ি নিয়ে ক্যাপিটল হিলের চেকপোস্টের ব্যারিকেডে ভাঙার চেষ্টা করে গ্রিন। পরে গাড়ি থেকে ছুরি নিয়ে আঘাত করলে মৃত্যু হয় পুলিশ সদস্যের। গাড়ির ধাক্কায় আহত হন আরেক পুলিশ সদস্য। গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী। তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকারী নোয়া গ্রিনের বয়স 25 বছর। হামলার কয়েক সপ্তাহ আগে তার ইনস্টাগ্রামে দেয়া পোস্টে চাকরি হারানো সহ নানা ধরনের সমস্যার জন্য সরকারকেই দায়ী করেন তিনি। এই ঘটনার পর নিরাপত্তার ঝুঁকিতে তাৎক্ষণিকভাবে ক্যাপিটল হিল সহ আশপাশের পুরো এলাকা লকডাউন করা হয়। এ নিয়ে আরো জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এস এম সুলাইমান। সুলাইমান, পুরো এলাকা তো এখন লকডাউন জারি করা হয়েছে, নিরাপত্তা বাহিনীর তৎপরতা সেখানে কেমন দেখছেন এবং এই বিষয়ে আর কিছু আপনার কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখন এখানে গভীর রাত, আজ শুক্রবার দুপুর 1টার দিকে আপনারা যেমনটা বলছেন যে ক্যাপিটল হিলের সেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে 25 বছর বয়সী খ্রিস্টান যুবক নোয়া গ্রিন সে ঢোকার চেষ্টা করছিল। সেখানে নিরাপত্তা বাহিনীরা তাকে বাধা সৃষ্টি করলে এবং তাকে প্রতিরোধ করার চেষ্টা করলে সে গাড়ি থেকে নেমে উদ্যত হয়ে এসে ছুরি দিয়ে আঘাত করে এবং তার ছুরিকে আঘাতে 2 জন পুলিশ সদস্য, নিরাপত্তা কর্মী 2 জন আহত হয়। তার মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়, তিনি হচ্ছেন উইলিয়াম বিলিন এবং এই সেই নোয়া গ্রিন পুলিশের গুলিতে আহত হয় এবং আহত অবস্থায় তাকে যখন হসপিটাল নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আপনি যেমনটা বলছেন যে এখন পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং লকডাউন চলছে সেই পুরো ক্যাপিটল হিল এলাকায়। তবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে যে হামলার কালীন সেই সময় প্রেসিডেন্ট জো বাইডেন তিনি হোয়াইট হাউসে ছিলেন না, ইস্টার সানডে পালন করার জন্য তিনি হোয়াইট হাউসের বাইরে ছিলেন এবং সেই সময় অবকাশ কালীনের জন্য সিনেট এবং কংগ্রেসের সদস্যরা সে সময় ওয়াশিংটন ডিসি কিংবা ক্যাপিটল এলাকায় ছিলেন না। তবে এই বিষয়টা গত 5 জানুয়ারির এর সাথে এই কোন যোগসাজশ আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখেছে, এই দফায় দফায় হোয়াইট হাউস কিংবা ক্যাপিটল হিল কেন দফায় দফায় হামলা হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে চিন্তিত পুরো ফেডারেল সরকার। এবং আপনি যেমনটা নিউ ইয়র্কে দাঁড়িয়েছে এখানেও কিন্তু সার্বিক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সার্বিক তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী এস এম সুলাইমান।
বিশ্বে করোনায় একদিনে আরও 10,000 মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত 6,36,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃত 28.5 লাখ ছাড়ালো। মোট সংক্রমিত 13,08,00,000-এর বেশি। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে 2,800 জনের। নতুন করে 69,600 শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,29,00,000-এর বেশি। 6 মাস পর একদিনে সর্বোচ্চ 713 জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে নতুন করে আক্রান্ত 89,000, যা 7 মাসের মধ্যে সর্বোচ্চ। 24 ঘন্টায় 1,000 নতুন মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে মৃত 5,67,000, আরও 70,000 শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত 3,13,00,000-এর বেশি। এমন পরিস্থিতি করোনা ভ্যাকসিনের পুরো ডোজ নেয়াদের নমুনা পরীক্ষা ছাড়াই দেশে অভ্যন্তরে ভ্রমণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ছেলেদের 20 বছর পর টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে পূর্ণ সদস্যের দেশগুলোর নারী দলকে টেস্ট মর্যাদা দেওয়ার। বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল মনে করেন বাংলাদেশ দল প্রস্তুত টেস্ট চ্যালেঞ্জের জন্য। জাহানারাদের এমন হাসি নিশ্চয়ই আরো চড়া হয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে বড় দায়িত্ব নেওয়ার সময় এসেছে। সালমা রুমানাদের মতো সিনিয়রদের আভিজাত ফরম্যাটে খেলার আক্ষেপ দূর হওয়া সময়ের অপেক্ষা। কর্তা, কোচিং স্টাফ, ক্রিকেটার সবাই মিলে বড় চ্যালেঞ্জ নেয়ার পালা। আইসিসির সভাতে বাংলাদেশ নারী দলকে দেয়া হয়েছে সুখবর। 10 দলের সাথে আরও 3 দলকে যুক্ত করা হয়েছে টেস্ট আঙিনায়। পূর্ণ সদস্যের জিম্বাবুয়ে, আফগানিস্তানের সাথে টেস্ট খেলার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, এখন থেকে বিশ্বকাপে খেলতে বাছাই পর্বে অংশ নিতে হবে না টাইগ্রেসদের। খেলোয়াড়রা জানে যে তাদেরকে টেস্ট স্ট্যাটাস অর্জন করার জন্য যা যা প্রয়োজন সেটা করতে হবে, এবং আমরা বোর্ড ওমেন্স উইং থেকে আমরা সেই কাজগুলো করে যাচ্ছিলাম। এখন যেহেতু আইসিসি এই সুযোগটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট আয়োজন করব। 2018 এশিয়া কাপ জয় বাংলাদেশ নারী দলের সেরা অর্জন। এরপর একের পর এক ব্যর্থতা। বিশ্বকাপের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। ঘরোয়া ক্রিকেটেও আছে হতাশা। সবকিছুর মাঝে এমন খবরে নতুন করে জেগে ওঠার উপলক্ষ পাচ্ছেন মেয়েরা। অনেক আগে থেকেই চাইছিলাম যে বাংলাদেশ মেয়েদের ক্রিকেটে আমরা টেস্ট ক্রিকেট খেলি, এবং সেই সুযোগটা আসলে আসতো না। তবে এতদিন পর পেয়েছি। আশা করছি যে বাংলাদেশ যখন টেস্ট খেলা শুরু করবে খুব ভালো করবে টেস্ট আঙিনায়। টেস্ট প্লেয়ার হিসেবে ভাবতে আমাদের ফিলিংসটাই অন্যরকম হয়ে যায়। আমরা এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। টেস্টের মর্যাদা পাওয়াই এগিয়ে যাবে নারী ক্রিকেট। আইসিসির এমন সিদ্ধান্তে বাংলাদেশের অবকাঠামোর সাথে নারী ক্রিকেটের গুরুত্ব বাড়বে অনেক। নারীদের ক্রিকেটাররা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, হুইচ ইজ গুড। আমার কাছে মনে হয় এখন থেকে নারী ক্রিকেটাররা অনেক বেশি বেশি ম্যাচ খেলতে পারবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটও অ্যারেঞ্জ করা হয় না অনেকদিন ধরে। ক্রিকেট বোর্ড এটাও পদক্ষেপ নেবে। 10 বছর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে কেনিয়াকে হারালো 34-28 পয়েন্টে। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ট্রফি জিতল বাংলাদেশ কাবাডি দল। ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ ও কাবাডি খেলোয়াড়েরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির প্রথম আসরেই লাল সবুজদের বাজিমাত। পিছিয়ে থেকেও দুর্দান্ত রেড ট্যাকেলে শুরু নতুন এক স্বপ্নের জালবনা। ম্যাচের শুরুতে কেনিয়ার অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে সবার। প্রথমার্ধে 18-10 স্কোরের লিড, তবে দিনটা যে পক্ষে ছিল না তাদের। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক লাল সবুজদের। দুটি লোনাসহ 24 পয়েন্ট আদায় করে নেয় সাজুরাম গায়াতের দল। মনিরুল তরফদার লাল সবুজদের জয়ের অন্যতম কারিগর। কেনিয়ার আক্রমণের ঝড়ঝাপটা একাই রুখে দেন মনিরুল। অন্যদিকে তরফদারের রেইড নাস্তানাবুদ কেনিয়া। বাংলাদেশ ম্যাচ জেতে 34-28 পয়েন্টের ব্যবধানে। যখন আপনার টিম পিছিয়ে ছিল তখন আমার কোচ আমার প্রতি অনেকটা আত্মবিশ্বাসী ছিল যে তুহিন, এই মুহূর্তে তোমার কিছু করতে হবে, তুমি যাও। আমি সেই জিনিসটাকে মাথা খাটিয়ে কাজে লাগিয়েছি। সেরা দল হিসেবেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ দল তাদের হারানো গৌরব ফিরে পাবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টিন ইস্যুতে আইপিএল এর শুরু থেকে থাকছেন না সাকিব আল হাসান। তৃতীয় কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর মিলবে কেকেআর এর হয়ে মাঠ মাতানোর লাইসেন্স। তার আগে অনলাইন প্ল্যাটফর্মে এবারের আইপিএল এ নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন সাকিব। আশা করি সব ফ্যানদেরকে
যেভাবে তারা এক্সপেক্ট করে আমার পারফরমেন্স কিংবা কেকেআর এর পারফরমেন্স, আমরা পুরো টিম হিসাবে সেই পারফরমেন্সটা দিতে পারবো তাদেরকে এবং তারা সবাই অনেক হ্যাপি হবে। আর 2012 এর মতোই হয়তো সেম কোনো রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো। 500 runs is of course a big thing, but it don't guarantee that we will win the trophy. But if I get 25 wickets, I think we are certain to win the trophy. So I'll take 25 wickets. অ্যান্টিগায় উইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় সমতায় শেষ হলো সিরিজ। ম্যাচের শেষ দিন ছিল নিরুত্তাপ। 377 রানের টার্গেট তাড়া করার তাগিদ ছিল লঙ্কানদের। চতুর্থ ইনিংসে ড্র করার মানসিকতা নিয়ে ব্যাট করে দিমুথ করুণারত্নের দল। স্লো উইকেটে লঙ্কান ব্যাটসম্যানদের উপরে চাপ তৈরি করতে পারেনি ক্যারিবীয় পেসাররা। স্পিনাররাও খুব একটা টার্ন পাননি। করুণারত্নে ও ওসাদা ফার্নান্দোর 50-তে নির্বিঘ্নে ম্যাচ ড্র করে শ্রীলঙ্কা। প্রথম টেস্টও ড্র হওয়ায় সমতায় শেষ হলো সিরিজ। ক্যারিবীয় দুর্গে এসে কোনো সিরিজই জিততে পারল না লঙ্কানরা। 3-0 ব্যবধানে ওয়ানডে আর টি-20 2-1 ব্যবধানে হেরেছে সফরকারীরা। সেঞ্চুরিয়নের শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে সাউথ আফ্রিকাকে হারিয়েছে 3 উইকেটে। বাবর আজমের সেঞ্চুরিতে প্রোটিয়াদের দেয়া 274 রানের লক্ষ্য টপকে যায় মেনিন গ্রিন। টস হেরে ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু সাউথ আফ্রিকার। ডিকক মার্করাম থিতু হতে ব্যর্থ। মিলারের 50 ও ভ্যান্ডার ডাসেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং টোটাল পায় প্রোটিয়ারা। জবাবে ইমামুল হক ও বাবর আজমের জুটি সফরকারীদের জয়ের ভিত গড়ে দেয়। ইমাম 70 ও সেঞ্চুরি তুলে আউট হন বাবর। মাঝে আনরিক নকিয়ের আঘাতের হারের শঙ্কা জাগলেও সাদাব খান, ফাহিম আশরাফরা তা হতে দেননি। শেষ করছি সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে একদিনে 6,830 করোনা রোগী শনাক্তের রেকর্ড। আরো 50 মৃত্যু। সংক্রমণ বাড়ায়। চট্টগ্রামে সন্ধ্যা 6টার পর দোকানপাট, মার্কেট বন্ধ। গরমের শুরুতেই রাজধানীতে পানির সংকট। দ্বিগুণ দামে কিনতে হচ্ছে গাড়ি থেকে। নির্বিকার ওয়াসা। পিকে হালদারের বিরুদ্ধে আরো 20টি মামলা করবে দুদক। অভিযোগ আরো 5,000 কোটি টাকা আত্মসাতের। হেফাজত কাণ্ডে 19 মামলায় আসামি 25,620 জন। এ পর্যন্ত মাত্র 28 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ছুরি নিয়ে হামলায় এক পুলিশ সদস্য নিহত। গুলিতে হামলাকারীর মৃত্যু। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।